মামলা বাণিজ্যর কারণে মূল অপরাধীরা চলে যাচ্ছেন আলোচনার আড়ালে। এরকম একটি মামলার তথ্য পেয়েছি আমরা টাঙ্গাইলে, যেখানে বাদীকে আসামিরা চিনেন না, আসামিরা বাদীকে চিনেন না। সেই রকম একটি হয়রানিমূলক মামলার বিস্তারিত তুলে ধরতে আমাদের গন্তব্য এবার টাঙ্গাইল। টাঙ্গাইল শহরে পৌঁছে সহকর্মী কাউসার আহমেদের সহযোগিতায় ভুক্তভোগীর বাড়িতে যাওয়ার পালা। জেলা শহর থেকে ৩০ মিনিট দূরে বরুহা গ্রামে থাকেন সাবেক ফুটবলার কাজী এনামুল হক। বাড়িতে গিয়ে দেখা মেলে তার। ঠিকমতো চলাফেরা করতে পারেন না এক সময়ের দাপুটেই ফুটবলার। বাড়িতে আর হাসপাতালেই সময় কাটে তার। ঢাকা লিগ খেলছি, টাঙ্গাইল লিগ তো খেলছি, ডিস্ট্রিক্টে নিয়মিত খেলছি। ঢাকা লিগে পিডাব্লিউডিতে খেলছি, রবীন্দ্রগঞ্জে খেলছি। পিডাব্লিউডিতে যখন খেলি, একটা খেলা ছিল ব্রাদার্সের সাথে। ব্রাদার্স ওই ম্যাচটা ড্র করলেও চ্যাম্পিয়ন হয়ে যায়। পরবর্তীতে আমার সাথে 2-1 গোল হাইরে যায়। এই খেলাটা আমার মনে আছে। শারীরিকভাবে দুর্বল এনামুল হক একটি হত্যা চেষ্টা মামলার আসামি। পুলিশ একদিন আটক করে থানায় নিয়ে যায়। অসুস্থতার কারণে পরে ছেড়েও দেয়া হয়। টাঙ্গাইলে দিয়েছিলাম, গাড়ি থামাইয়া সেইখান থেকে পুলিশে আবার নিয়ে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে গেলে ওসি সাহেব আইসে আবার তেইকাই বলছে, এ মরা মানুষ মারো মানুষ এর নামে কে মামলা দিত। ঘটনার দিন ২০ জুলাই টাঙ্গাইল শহরে মদের মোড়ে খোকন আহমেদ নামে এক ব্যক্তি আহত হন। সেই মামলায় আসামি করা হয় এনামুল হককে। ২০২২ সাল থেকে ঘরেই কাটে তার সময়। ভঙ্গুর শরীর নুয়ে পড়েছেন, তাই মামলা ও পুলিশ আতঙ্ক তার চোখে মুখে। কী কারণে আসামি করা হয়েছে জানেন না তিনি। এক লোকের মাধ্যমে বললো যে আপনার নামে একটা মামলা হয়েছে। ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের এক ছেলের মামলা করছে। আমি এটা বিশ্বাসও করি না, যে আমি তো 3 বছর যাবৎ ঘরের বাইরেই যাই না। ঢাকা গেলে গাড়ি ঘরের ভিতর থেকে গাড়ি ইকোটা ডাক্তার কাছে যাই। আমি স্কোয়ারের এই যে 7 দিন থেকে দিকে ডাক্তার দেখে গেলাম। আমার ওয়াইফ এরকম অসুস্থ, যার কারণে আমি বিশ্বাসই করি নাই যে আমার নামে, আমি তো এরকম কারোর সাথে খারাপ কিছু করি নাই, আমার নামে মামলা কি হইল কেন আমি জানি না। এই বিষয়ে কিছুই জানি না। মারামারি এটা তো ঘটনা যখন ঘটছে তখনও তো আমি অসুস্থ। আমার দাবি আমি যদি অপরাধী হয়ে আমার সাজা দিই, আর যদি অপরাধী না হই তাহলে আমাকে কেন হয়রানি করা হয়। এবার আবার শহরে আসার পালা। গ্রামের পাকা রাস্তা ধরে জেলা সদরে কথা বলতে চাই আরও একজন ভুক্তভোগীর সঙ্গে। তিনি একজন ব্যবসায়ী। পরিচয়ের পরেই বাসায় নিয়ে দেখালেন তার চিকিৎসা ও ভারতে আসা যাওয়ার টিকিট। তাকেও দেওয়া হয়েছে একই মামলায়। তিনি ঘটনার দিন ভারতের চেন্নাইয়ে অবস্থান করছিলেন। গত বছর ওই জুলাইয়ের 15 তারিখে উন্নত চিকিৎসা গ্রহণের জন্য আমি ভারতের চেন্নাই গমন করি এবং চিকিৎসা শেষে আমি ওই মাসেরই 26/7/2024 তারিখে আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করি। তাহলে 20 তারিখে আমি কিভাবে এই ঘটনার সাথে জড়িত হইলাম, এটা আমার প্রশ্ন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থেকেও মামলায় আসামি হওয়ায় হতবাক উজ্জ্বল। অভিযোগের সুরে জানালেন, টাকা হাতিয়ে নেয়া আর সামাজিকভাবে হেয় করার জন্যই আসামি করেছে একটি চক্র। তো জানতে পারলাম যে আমার নামে নাকি একটা দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। তো আমার প্রথমে শুনে যে না, মামলা হইব কেমনে, আমি তো কোনো আন্দোলনের সাথে জড়িত না, কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনৈতিক কমিটির সাথে জড়িত না, কিন্তু আমার নামে মামলা হইব, এটা আমার বিশ্বাস হয় না প্রথমে। তো ওই সময় আমি রাজশাহীতে ছিলাম। রাজশাহী থেকে টাঙ্গাইল আসার পরে আমি এটার কাগজপাতি উঠানোর পরে দেখতে পেলাম যে না, আমার নাম জড়িত। আর যে বাদী যে খোকন সাহেব, ওনাকে আমি কোনো দিন দেখেছি বলে মনে হয় না, আমি চিনিও না। তার মতে অনেক নিরীহ লোককে আসামি করে বিভিন্নভাবে তাদের কাছে অর্থ চাওয়া হচ্ছে। আমার মতো অনেকেই আছে যে মামলায়, অনেক আসামির নামই আছে যারা আমার মতে নিরপরাধ।
তাদেরকে দেওয়া হয়েছে। শুধু আমার মনে হয় যে এটা মামলা বাণিজ্যের কারণে। জুলাই আকাঙ্ক্ষার মধ্যে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার ছিল আমাদের এই জুলাই আকাঙ্ক্ষা। এসব মামলা করা হয়েছে হয়রানি ও টাকা হাতিয়ে নেয়ার জন্য, তা স্বীকার করেন টাঙ্গাইলে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেত্রী ফাতেমা বিথি। তিনি আক্ষেপ করে বলেন, মূল অপরাধীদের আড়াল করতে একটি চক্র ভুয়া মামলা দিচ্ছে, যা দুঃখজনক। এই মামলাগুলো হয়েছে আপনার ব্যক্তিগত শত্রুতার জের ধরে। কিন্তু আমরা যদি জুলাই স্পিরিটের কথা বলি, জুলাই আকাঙ্ক্ষার কথা বলি, যে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা পাওয়া ছিল আমাদের জুলাই আন্দোলনের ভিত্তি, সেই জায়গা থেকে আমরা দেখব যে এই জুলাই আকাঙ্ক্ষাটা ব্যাহত হচ্ছে। কিছু সংখ্যক হয়তো গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের নাম আসছে, কিন্তু বেশিরভাগই আবার শেষের আপনি যে মামলাগুলোর যে নামগুলো দেখবেন বা তাদের যদি আপনি তাদের সাথে একটু কথা বলেন, আপনি দেখবেন যে তারা আসলে এই আন্দোলনের সমর্থনকারী বরঞ্চ ছিল, কিংবা নানাভাবে হয়তো দেখা গিয়েছে যে আমাদেরকে তারা সমর্থন জুগিয়েছে বা আমাদেরকে সহযোগিতা করেছে এই আন্দোলনের সময়।